বর্বর শাসক গোষ্ঠী পাকিস্তানি বাহিনীর হাত থেকে বহু রক্তের বিনিময়ে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি হয়। খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, দুর্ভিক্ষ 7 কোটি বাংলাদেশের জীবনকে নরক বানিয়ে ফেলে। শেখ মুজিবুর রহমান তার ক্যারিশমেটিক নেতৃত্বের কারণে বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন। কেবল তাকে ভালোবেসেই 71 অসংখ্য বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীন দেশের নৈরাজ্য ব্যবস্থাপনায় শেখ মুজিবুর রহমান দক্ষতার পরিচয় দিতে পারেননি। উল্টো তার বহু নিকটাত্মীয় এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও লুটপাটের অভিযোগ ওঠে। এমন এক বাস্তবতায় 15ই আগস্ট 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসারের হাতে তিনি নিহত হন। 72 সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে কিছুটা অস্থিরতা পরিলক্ষিত হয়। একদিকে তিনি ভারতের সাথে গোপন স্বার্থফা চুক্তিতে রক্ষী বাহিনী গঠন করেন, 25 বছর মেয়াদী ভারত বাংলাদেশ মৈত্রী সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে ভারতের আদেশ অমান্য করে 73 সালে পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলনে যোগদান করেন জুলফিকার আলীর আমন্ত্রণে। তখনও পর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। শেখ মুজিব জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশে আমন্ত্রণ জানান, লাল গালিচা সংবর্ধনা দেন। তার এ আচরণে ভারত নারাজ হলেও ভারত তাকে ক্ষমতায় রাখতে চেয়েছিল। খোদ রয়ের প্রধান RN কাউ ছদ্মবেশে ঢাকায় এসে মুজিবকে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে যান, কিন্তু শেষ রক্ষা হয় না। শেখ মুজিবুর রহমান নিহত হওয়ায় কাউ প্রচণ্ড মানসিক আঘাত পায়। এমনকি ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করার, যদিও পরবর্তীতে সেটা আর বাস্তবায়িত হয়নি। 15ই আগস্টের পর বিপ্লব আর প্রতিবিপ্লবের পটভূমি ক্ষমতায় বসায় জিয়াউর রহমানকে। জাতীয়তাবাদী এবং ভারত বিরোধী হিসাবে পরিচিত ছিল মুক্তিযুদ্ধের জেড ফোর্সের কমান্ডার জিয়া। এই পরিবর্তিত অবস্থায় বাংলাদেশে তার স্বার্থ রক্ষায় নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। পরিস্থিতির দাবি মেনেই বাংলাদেশের আনাচে কানাচে তার চক্রান্তের জাল বিছিয়ে দেয়। শুরু হয় বাংলাদেশে ভারতীয় কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের আগ্রাসী দ্বিতীয় অধ্যায়। বাংলাদেশ এবং ভারত বন্ধু প্রতিম দেশ। বাংলাদেশের সাথে ভারতের রক্তের সম্পর্ক, এমন কথা বরাবরই শোনা যায়। এমন বন্ধু প্রতিম দেশেও তাদের চক্রান্ত চালাতে কোনো সংকোচ করেনি। বিভিন্ন সময় বাংলাদেশের রয়ের অনেক এজেন্ট ধরা পড়েছে বা তাদের উপস্থিতির কথা সংবাদ মাধ্যমে এসেছে। 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শামসুল আরেফিন ভারতীয় দূতাবাসে কর্মরত রয়ের এজেন্টের কাছে তথ্য পাচার করতে গিয়ে ধরা পড়ে। 1993 সালে রাজশাহীতে 7 জন রয়ের এজেন্ট ধরা পড়ে। 2014 সালে ঢাকা থেকে ISI এর একজন এজেন্টকে গ্রেপ্তার করে। তারপর অত্যন্ত গোপনে বাংলাদেশ সরকারের অগোচরেই ভারতে নিয়ে যায়। এই ঘটনায় বোঝা যায় বাংলাদেশের এতটাই সুগঠিত যে বাংলাদেশ সরকার এসবের কিছুই জানতে পারেনি। বাংলাদেশের রয়ের তৎপরতা আছে কি না তা সবচেয়ে ভালো বলতে পারবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। বাংলাদেশের দুটি সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর সাবেক অনেক মহাপরিচালক এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন। NSI এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার আমিনুল হক বীর উত্তম বলেন, বাংলাদেশে ভারতের লক্ষ্য সর্বব্যাপী, তাই অন্যান্য গোয়েন্দা সংস্থার তুলনায় রয়ের তৎপরতা সবচেয়ে বেশি। DGFI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল M A হালিম বলেন, আমাদের দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ সেক্টরে তাদের অনুপ্রবেশ ঘটিয়েছে। লক্ষ্য করুন, আমরা বলছি DGFI ও NSI এর মতো সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রধানদের কথা। বাংলাদেশের রয়ের মিশন কি? চলুন তাদের কাছেই জানা যাক, যারা এই বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ, যাদের বছরের পর বছর কোটি কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয় এই বিষয়ে অভিজ্ঞ হওয়ার জন্য। NSI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের PSC বলেন, বাংলাদেশে রয়ের লক্ষ্য হলো বন্ধুপ্রতিম দেশগুলো থেকে সরিয়ে এনে ভারতের উপর নির্ভরশীল করে তোলা। DGFI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল M A হালিম বলেন, ইসলামপন্থীদের স্বাধীনতা বিরোধী হিসাবে প্রচার করার পাশাপাশি বাংলাদেশকে মুসলিম দেশগুলো থেকে দূরে রাখা হচ্ছে রয়ের অন্যতম লক্ষ্য। NSI এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার আমিনুল হক বীর উত্তম বলেন, রয়ের মূল লক্ষ্য হলো বাংলাদেশে ভারত বৈরী এমন কোনো শক্তির সাথে বন্ধুত্ব গড়ে না ওঠা যা এই অঞ্চলে ভারতের আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়াতে পারে। অবশ্য ভারতের জন্য সবসময় বন্ধু ভাবাপন্ন বাংলাদেশের কথা বলে। আসলে এই বন্ধু ভাবাপন্ন মানে হচ্ছে বাংলাদেশ এমন পররাষ্ট্রনীতি ও সমন্বীতি গ্রহণ করুক যা ভারতের নীতি আদর্শের সমান্তরাল। DGFI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাব্বতজান চৌধুরী বলেন,
বর্তমান প্রেক্ষাপটে রয়ের মূল লক্ষ্য হচ্ছে কি করে বাংলাদেশকে ভারতের প্রভাব বলয়ে রাখা যায় এবং কিভাবে বাংলাদেশকে চাপ দিয়ে ভারতের অর্থনীতিতে সাহায্য করা যায়। কৌশলগতভাবে ভারত চাইবে আমাদের দেশকে তাদের পণ্য বাজারে পরিণত করতে। আমাদের দেশের মাধ্যমে এক অঞ্চল অর্থাৎ মূল ভারত থেকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে মালামাল, সামরিক সরঞ্জাম ও প্রয়োজনে NEFA-তে নিয়ে যেতে। এতে ওখানে যে ইনসার্জেন্সি চলছে তা দমনে সহজ হবে বলে তারা মনে করে। এছাড়া ভারতের আরেকটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো ব্যবহার করা, এবং যেহেতু এই অঞ্চলে ভারতের কলকাতা বিমানবন্দর আগের মতো কাজ করতে পারছে না ও লোড নিতে পারছে না, তাই তারা ভাবছে যদি চট্টগ্রাম ও চালনা নৌবন্দর ব্যবহার নিশ্চিত করা যায় তবে তাদের কাজ যেমন সহজ হবে তেমনি স্থলবেষ্টিত উত্তর ভারতে তারা সহজে পণ্য বা সমর উপকরণ পাঠাতে পারবে। DGFI এর এই সাবেক মহাপরিচালক মনে করেন রয়ের মাধ্যমে ভারত তাদের অখণ্ড ভারত প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের রয়ের মূল লক্ষ্যগুলো হলো অনুগত সরকারকে ক্ষমতায় রাখা, ট্রানজিট, সমুদ্র বন্দর, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে সুরক্ষিত রাখা, উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শোষণ করা, বাংলাদেশকে ভারতের খোলা বাজারে পরিণত করা, বাংলাদেশ দখল করে নিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। The RSS still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will be created. কোথায় বসে আছে র? ভারতীয় সাংবাদিক অশোক রায়না রচিত ইনসাইড র বইটি রয়ের উপর একটি প্রামাণ্য গ্রন্থ। এই বইয়ের 77 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে বছর কয়েক পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত সফরে আসেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে রয়ের প্রধান RN কাউ সেখানে উপস্থিত ছিলেন। ইন্দিরা গান্ধীর এক প্রশ্নের জবাবে জিয়া কাউকে উদ্দেশ্য করে বলেন, যতটা না আমি জানি তার চেয়ে বেশি এই ভদ্রলোক জানেন আমার দেশ কিভাবে চলছে। এটাই ছিল রয়ের ক্ষমতা সম্পর্কে প্রেসিডেন্ট জিয়ার উপযুক্ত স্বীকৃতি। NSA এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার আমিনুল হক বীর উত্তম বলেন, আমার অভিজ্ঞতা বলে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে র হাত বাড়ায়নি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক সেক্টর ছাড়াও সামরিক এমনকি ধর্মীয় পর্যায়েও র থাবা বসিয়েছে। DGFI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল M A মতিন বীর প্রতীক বলেন, র সর্বপ্রথম অনুপ্রবেশ করেছে সংস্কৃতির মায়াবী পথ ধরে, তারপর ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করেছে শিক্ষাঙ্গনে এবং কালক্রমে তার ব্যাপ্তি ও প্রসার ঘটেছে আমাদের রাজনীতি ও অর্থনৈতিক অঙ্গনে। DGFI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল M A হালিম বলেন, উল্লেখযোগ্য সেক্টর হচ্ছে মিডিয়া, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য খাত। অতি সূক্ষ্মভাবে রয়েসব সেক্টরে অনুপ্রবেশ করে এবং ধীরে ধীরে সকল পর্যায়ে প্রভাব বিস্তার করে। DGFI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহাবুজ্জান চৌধুরী বলেন, আরেকটি দিকে র বিশেষ নজর দিয়ে থাকে, এটি হলো সংবাদ মাধ্যম ও পত্রিকার কলামিস্ট, কারণ জনমত গঠন ও প্রভাবিত করায় কলামিস্ট ও সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তাই এই সেক্টরে র বিশেষভাবে তৎপর। বাংলাদেশের সামরিক বাহিনী, পুলিশ ও গোয়েন্দা বাহিনীতেও অনুপ্রবেশ ঘটেছে রয়ের। NSA এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের PSC বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি র যে বাংলাদেশের ইন্টেলিজেন্সেও প্রবেশ করেনি তা নয়। বাংলাদেশে রয়ের প্রধান ঘাঁটি হল ধানমন্ডির ভারতীয় দূতাবাস। এছাড়াও চট্টগ্রাম ও রাজশাহীতে তাদের দুটি কনসুলেট রয়েছে যা ডেপুটি হাই কমিশন নামে পরিচিত। DGFI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল M A মতিন বীর প্রতীক বলেন, ধানমন্ডিস্থ ভারতীয় দূতাবাসে কূটনৈতিক কর্মকর্তা কর্মচারীর অনেকেই রয়ের সক্রিয় সদস্য। ধানমন্ডির ইন্ডিয়ান কালচারাল সেন্টার ও বিভিন্ন হিন্দু হোটেল, রেস্তোরাঁ ইত্যাদির মাধ্যমে র তাদের বাংলাদেশ বিরোধী তৎপরতা চালিয়ে থাকে। কারা রয়ের এজেন্ট? বাংলাদেশে মুচি থেকে শুরু করে ধর্মীয় নেতা সবার মধ্যেই রয়েছে রয়ের এজেন্ট। তবে কিছু নির্দিষ্ট পেশার মানুষ রয়েছে যাদের মধ্যে রয়ের এজেন্ট সবচেয়ে বেশি। অশোক রায়না রচিত ইনসাইড র বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মহাপরিচালকদের বক্তব্য মতে এটি নিশ্চিত যে বাংলাদেশে রয়ের এজেন্ট সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, অ্যাক্টিভিস্ট, পলিসি মেকার, সংস্কৃতিকর্মী, ছাত্রনেতা, গোয়েন্দা সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী ইত্যাদির মধ্যে। বাংলাদেশে যেসব সংগঠনের সাথে রয়ের সরাসরি জড়িত রয়েছে তা হলো
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, প্রণব মঠ ও সেবাশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, বাংলাদেশ সন্ত মহামণ্ডল, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বিশ্ব ধর্ম ও শান্তি সম্মেলন বাংলাদেশ, বাংলাদেশ চৈতন্য সাংস্কৃতিক সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শাহরিয়ার কবিরের ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, হিন্দু মহাজোট, সম্প্রীতি বাংলাদেশ ও ইসকন। আওয়ামী লীগের সাথে রয়ের বিশেষ সম্পর্ক। র তথা ভারতের পছন্দের সরকার আওয়ামী লীগ সরকার। ভারতের গোয়েন্দা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বলেছিল, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ছাড়া অন্য কারো ক্ষমতায় আসাকে ভারত উদ্বেগের চোখে দেখে। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বীর প্রতীক বলেন, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলের মধ্যেই রয়ের এজেন্ট রয়েছে, তবে আওয়ামী লীগের মধ্যে রয়ের প্রভাব সবচেয়ে বেশি। মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা বইয়ের ৪৪, ৪৫ ও ৪৮, ৪৯ পৃষ্ঠায় যা উল্লেখ করেন তার সারমর্ম হল, আওয়ামী লীগের অনেক নেতা কলকাতায় মদ, নারী, জুয়া, দুর্নীতি, লুটপাটে ব্যস্ত ছিল। বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের কাছে আওয়ামী লীগের নেতাদের এই কুকর্মের প্রমাণ ছিল, তাই জহির রায়হানকে গুম করা হয়। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আওয়ামী লীগ নেতাদের এসব কাজের প্রমাণ ছিল। পরবর্তীতে এসব দুর্বলতা কাজে লাগিয়ে ব্ল্যাকমেইল করার সুযোগ পায়। এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার আমিনুল হক বীর উত্তম আওয়ামী লীগের এজেন্টের আধিক্যের বিষয়ে বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে যতটা না দায়ী করা যাবে তার চেয়ে বেশি দায়ী করতে হবে ওই দলের কতিপয় ক্ষমতা ও অর্থলিপ্সু নেতাকে, কারণ এরা মনে করে ভারতের সাহায্য ছাড়া ক্ষমতায় যাওয়া ও টিকে থাকা সম্ভব নয়। এজন্য এরা সহজেই রয়ের খপ্পরে পড়ে যায়। বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে জেতানোর জন্য টাকা দেওয়া, এজেন্টকে মাঠে নামানো, মিডিয়া প্রোপাগান্ডা চালানোর পরিকল্পনা করে দেওয়া ইত্যাদি বিভিন্নভাবে সাহায্য করে র। শেখ হাসিনাকে সামরিক বিদ্রোহ সম্পর্কে আগাম জানিয়ে দেওয়া ও প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করে তার সরকারকে রক্ষা করার নিশ্চয়তা দিয়েছিল ভারত তথা র। বিনিময়ে আওয়ামী লীগ সরকারও ভারতকে ট্রানজিট, সমুদ্রবন্দর, পানি, ইলিশ যখন যা চেয়েছে তাই দিয়েছে। এমনকি ১৯৯৭ সালে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় রয়ের অফিস খোলার অনুমতিও দেয় আইটি কোম্পানির ছদ্মবেশে। বাংলাদেশের জাতীয় সংসদে এই নিয়ে বিতর্ক শুরু হয়। এমনকি ভারতের বিভিন্ন পত্রপত্রিকাতে এই খবরের সত্যতার প্রমাণিত হয়। ৭৫ পরবর্তী রয়ের বড় বড় অপারেশন। ৭৫ পরবর্তী সময়ে র বাংলাদেশে যত বড় বড় অপারেশন করেছে তা হচ্ছে: শান্তিবাহিনী সৃষ্টির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তোলা। শান্তিবাহিনী অনেকদিন থেকে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। র তাদের আশ্রয়, প্রশিক্ষণ, অর্থ, অস্ত্র প্রদান ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করে আসছে। বাংলাদেশ ভারত সীমান্তে খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী নিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করতে চাওয়া, এটি বঙ্গভূমি আন্দোলন নামে বেশ পরিচিতি পেয়েছিল। কল্পিত ও অতিরঞ্জিত সংখ্যালঘু নির্যাতন, তসলিমা নাসরিন ইস্যুতে বাংলাদেশকে সাম্প্রদায়িক ও তথাকথিত জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারোদের নিয়ে আলাদা রাষ্ট্র গঠন, এটি গারো আন্দোলন নামে পরিচিত। মহাজির সংঘ নামে একটি সংগঠন তৈরি করে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে লক্ষ লক্ষ মানুষ ভারতে গিয়েছে এ বক্তব্য প্রচার করে ভারত চেয়েছিল বাংলাদেশকে অত্যাচারী রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রমাণিত করা। বিডিআর বিদ্রোহ, বাংলাদেশ সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য তৎকালীন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহ হয়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত এই বিদ্রোহে সেনাবাহিনীর ৫৭ জন অফিসার নিহত হন। প্রেসিডেন্ট জিয়ার হত্যা, জাতীয়তাবাদী মতবাদের কারণে জিয়া ভারতের আগ্রাসনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এ কারণে র তাকে হত্যার পরিকল্পনা করে। ১৯৮১ সালে তাকে হত্যা করা হয়। এছাড়াও ইসলামপন্থী স্বাধীনতা বিরোধীদের হাতে এদেশের স্বাধীনতা বিপন্ন বলে প্রচার করে তাদের তৎপরতা আড়াল করে র। মুসলিম অধ্যুষিত একটি অঞ্চলে ইসলামের ব্যাপারে ব্যাপক বিরূপ ধারণা প্রচার করা আর কালচারাল আগ্রাসনের মাধ্যমে এদেশের সংস্কৃতিকে সোভিয়েটিস করে বিজাতীয় হিন্দুয়ানি সংস্কৃতিকে ইসলামী দেশের সংস্কৃতির সাথে মিশিয়ে দেওয়াও তাদের অপারেশনের সঙ্গে অন্যতম এক মিশন। এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় ভারত অখণ্ড ভারত প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। তাদের নীতি নির্ধারকরা এখন কোনো রাগঢাক ছাড়াই অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা বলছেন। আপনার আমার প্রিয় দেশের স্বাধীনতা চরম হুমকির মুখে। হিন্দুত্ববাদী ভারত এই অঞ্চলে দখল নিতে চায়।